আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের এমপি মুফতি আমির হামজার উপর অন্যায়ভাবে হামলা করার কারণে আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট দিয়ে আমির হামজার উপর হামলা করার কারণে গণ অধিকার পরিষদ এখন ফল পাচ্ছে। আপনারা দেখেছেন যে গতকাল রাত 8টায় সাংবাদিক ইলিয়াস হোসাইন একটা ভিডিও দিয়েছে, 47 মিনিটের ভিডিও, ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের নেতাদের নিয়ে, যা গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলে দিয়েছে। এবং এই অনুসন্ধানে এমন কিছু তথ্য উঠে এসেছে, নুরুল হক নূরের মন্ত্রিত্ব থাকার কথা নয়, চলে যাওয়ার কথা। এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি এটা বিবেচনায় নেয় তাহলে কিন্তু মন্ত্রিত্ব থাকবে না এই নুরুল হক নূরের। তো প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস ভাই 47 মিনিটের একটা ভিডিও দিয়েছে। সেখানে নুরুল হক নূরের বিরুদ্ধে যতগুলো অভিযোগ এবং তথ্য প্রমাণ সহ ভিডিও আকারে দিয়েছে। ভিপি নুরুল হক নূরের এলাকায় মানুষের জায়গা জমি দখল করা, বাড়ি ঘর দখল করা, মানে আওয়ামী লীগ তো কী করেছে তার চাইতে বেশি, এবং বিএনপির নেতা কর্মীদেরও কোণঠাসা করে রেখেছে তার এলাকায়। আর সবচাইতে বড় কথা, আওয়ামী লীগকে পুনর্বাসন কীভাবে করতেছে? আওয়ামী লীগের বড় বড় পোস্টেড নেতা এবং জুলাই যোদ্ধাদের হত্যা মামলার আসামি তাদেরকেও ভিপি নুরুল হক নূর মানে কিভাবে প্রোটেকশন দিচ্ছে, তার দলে ভিড়াচ্ছে, তার দলের যে কোনো একটা পদ দিচ্ছে, তার দলে চলে আসতেছে, মানে গণ অধিকার পরিষদে চলে আসতেছে, তখন শতক্ষণ মাপ। এবং প্রশাসন থেকে যদি কোনো মামলা টামলা থাকে সেটা ভিপি নুরুল হক নূর ফোন করে বলে দিচ্ছে যে আমার দলে চলে এসেছে, তার মামলা টামলা আর করা যাবে না, বা যদি মামলা থাকে এটা শেষ করে দাও। মানে টাকার বিনিময়ে এরকমভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। যদি কোনোদিন আওয়ামী লীগ বা শেখ হাসিনা ফিরে আসে বাংলাদেশে, তখন দেখবেন এই ভিপি নুরুল হক নূরের দলের লোকেরা চলে যাবে আওয়ামী লীগে। কারণ আমরা তো সারা বাংলাদেশে দেখলাম যে মুফতি আমির হামজার উপর হামলা করার পর সারা বাংলাদেশে যখন তারা মিছিল টিছিল এসে হ্যানত্যান এবং ফেসবুকে পোস্ট দিল, তখন আমরা বুঝতে পেরেছি যেটা গণ অধিকার পরিষদ নয়, এটা আওয়ামী লীগ। আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করতেছে এই ভিপি নুরুল হক নূর। এরপর একজন মহিলার তথ্য উঠে এসেছে, ডলি নামের একজন মহিলা। সেই মহিলা নাকি ভিপি নুরুল হক নূরের বাসায় 15 দিন ছিল। নুরু সম্প্রতি ডলি নামে আরেকজন নারী ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন তদবির বাণিজ্যের টাকা সংগ্রহ করা হচ্ছে। ডলি এখন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তবে তার এই অর্জনের জন্য তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। ডলি, হ্যাঁ ডলি চট্টগ্রামের মেয়ে, এবং সে কোন আসন থেকে, চট্টগ্রামের কোন আসন থেকে জানি প্রার্থী হয়েছিল গণ অধিকার থেকে। ওই মেয়েটা 15 দিন বিপিনুরের বাসায় ছিল, এটা রাজসাক্ষী আমি। এই মেয়েটা চট্টগ্রামে আপনার ঠিক একেবারে প্রথম যুব অধিকার পরিষদের কমিটি আনি আমি ঢাকা থেকে, এবং ওই মেয়েটা আমার সাথে ছিল জুনিয়র, ঠিক আছে। কিন্তু মেয়েটা একটা পর্যায়ে নূরকে এমন একটা ব্ল্যাকমেইল করছে যেটার কারণে নূর ওর কথা ছাড়া কিছু করতে পারে না চট্টগ্রাম। 15 দিন ওর বাসায় ছিল, এই কথাটা আমরা 2-3 জনে জানি। নারীবাজি, দখল এবং চাঁদাবাজির পাশাপাশি নুরু এখন মাদক ব্যবসারও নিয়ন্ত্রণ করছে। টেকনাফ থেকে পটুয়াখালী পর্যন্ত গণ অধিকার পরিষদের সংগঠনের নামে নুরু গড়ে তুলেছে এক মাদক সিন্ডিকেট। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের আপন চাচাতো ভাই এবং পটুয়াখালীর চিনিকান্দি 5 নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের সভাপতির ছেলে রিয়াজ শিকদারকে 1500 পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। পৃথক ঘটনায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান মাদক ও নারী সহ ধরা পড়ে। গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের এরই মধ্যে মাদক কারবারির সংশ্লিষ্টতার বিষয়টি জাতীয় পত্রিকাতেও শিরোনাম হয়েছে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নুরুল হক নুরুর উপর উপর্যুপরি হামলার সেই দৃশ্য দেখার পর নুরু এদেশের কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। সমাজের উচ্চবিত্ত ঘরের সন্তানেরা যখন মুখ বুঝে হাসিনার সব অপকর্ম সহ্য করেছিল, তখন পটুয়াখালীর চরাঞ্চল থেকে দিনমজুরের এক ছেলে প্রতিবাদ করেছিল, যা মানুষের মাঝে চরমভাবে দাগ কেটেছে। দেশ বিদেশ থেকে মানুষ নুরুর প্রতি সমর্থন দেয়, বিশেষ করে প্রবাসীরা নুরুকে লাখ লাখ টাকা পাঠিয়ে পাশে দাঁড়িয়েছিল। আর সেই সুযোগে নুরু রাশেদ-রাত প্রতারণার ব্যবসা শুরু করে। সেই ব্যবসার উন্নতি দেখে তাদের সাথে যুক্ত হয় আরেক প্রতারক, তারেক রহমান। যে আমতারে সে একটা প্যাকেজ নিয়ে আসছিল যে যুব অধিকার পরিষদে যারা আজীবন সদস্য হতে যায় তাদেরকে 1200 টাকা করে মান্থলি দিতে হবে।
তো এই বিষয়টা 4-5 জনে এই বিষয়টা সিন্ডিকেটটা হ্যান্ডেল করতাম। তো এইভাবে তারা 6-7 মাস তারা এটা কন্টিনিউ করছে। 150+ সদস্য ছিল। তো 7 মাস পরে ওই সময়ের যুবর যে আহ্বায়ক ছিল আতাউল্লাহ, তাকে বলার পরে তো এই বিষয়টা জানাজানি হয়। তারপরে তার বাটপারি ধরা পড়ে। তো ধরা পড়ার পরেও সে অনেক গরিমসি এটা সেটা বলে, কিন্তু মোটা অঙ্কের একটা ব্যালেন্স সে হাতিয়ে নিয়ে যায়। সব মেম্বারদের সে হোয়াটসঅ্যাপে নক দেয়, হ্যাঁ, এবং বিকাশ নাম্বার দেয় হচ্ছে আমার গাড়িটা সমস্যা হচ্ছে, তোমরা আমাকে একটু হেল্প করো। তো আমি আর সাইফুল ভাই বা হারানে সাইফুল ওই দেখি আমার হোয়াটসঅ্যাপে একই মেসেজ, সাইফুল ভাইয়ের হোয়াটসঅ্যাপে একই মেসেজ, আরেকটা সব ছিল, আরেকটা ছেলে ছিল ওর ফোনেও মেসেজ। পরে তো খোঁজ খবর নিয়ে দেখি সে অনেক সহজ আমাদের প্রবাসীদের কাছ থেকে ব্যক্তিগতভাবে অনেক টাকা আত্মসাৎ করছে। মানে ওনাদের শেষ পর্যায়ে এসে যে ওনাদের যে কালচার গুলা, মানে ওনাদের যে চিটারি, এগুলা দেখে কিন্তু আমাদের আর মানে মন উঠে যাচ্ছে, তাই আমরা এখান থেকে সরে গেছি প্রবাসী অধিকার পরিষদ থেকে, বুঝতে পারছেন, এই আর কি। শুরুতে যারা নিজেদের জীবন, পরিবার, ভবিষ্যৎ সব ঝুঁকিতে ফেলে নুরুর সাথে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল, তাদের কাউকে নুরু তার সুসময়ে সাথে রাখেনি। এমনকি এদের মধ্যে অনেকে অর্থনৈতিকভাবে সর্বশান্ত হয়ে জেলেও গিয়েছিল। নূরকে মানুষ অনেকে বিশ্বাস করতো, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম। ওর জন্য আমার ব্যক্তিগত লাইফ শেষ, আমার প্রবাসী লাইফটা ওর জন্য ধ্বংস হয়েছে। ওরে নিয়ে কাজ করতে গিয়ে আমার ছোটখাটো একটা ব্যবসা ছিল, ওইটাও ওইখানে সময় দিতে পারি নাই। তো হচ্ছে নূরকে বিশ্বাস করা ছিল আমাদের তরুণদের সবচেয়ে বড় বোকামি। আমি ভিপি নূর ওর নামও উচ্চারণ করতে চাই না, এতটা ঘৃণা ওর প্রতি। আমাদের কত প্রবাসী জীবন যে ধ্বংস করছে। আমাদের অফিস নেওয়া হয়েছিল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে রাজনৈতিক দল গঠন করা হবে এই উপলক্ষে, কিন্তু ওই বিল্ডিংটা মূলত ছিল মিয়া মশিউর রহমানের। তো 2 বছর প্রবাসী অধিকার পরিষদ থেকে আমরা ভাড়া দেওয়ার পরে 2 বছর পরে জানতে পারলাম 2 বছর ওই অফিসটা ফ্রিতে ব্যবহার করা হয়েছে। কারণ যখন ওনার সাথে দ্বন্দ্ব হয় নূরের, তখন ওই বিল্ডিংটা ছাড়তেছেন। এবং এটা সাক্ষী আমাদের তৎকালীন যে অর্থ সম্পাদক ছিল কামাল ভাই, এই অফিসে এসি লাগানোর কথা বইলা আমরা যে কত টাকা দিছি এটা আমি আশা করি 60টা এসি লাগানো হয়েছে অফিসে, মনে হয় 100টা অফিসে এসির টাকা নিছে প্রবাসীদের কাছ থেকে। একই খরচের খাত দেখিয়ে একাধিক দেশে থাকা শত শত প্রবাসীর কাছ থেকে চলাই লাভজনক ডিজিটাল ভিক্ষাবৃত্তি একসময় তাদের বিনা পুঁজির মূল ব্যবসায় পরিণত হয়। ভাই সকালে নাস্তা নাই, ছাত্রদের নাস্তা নাই, খাবার নাই, বিল নাই, তারা জাতিবাদ সত্য মিথ্যা তারা জানে, বলতো যে এখন নাস্তা না খেয়ে, খাবার না খেয়ে তারা কিভাবে মিছিল মিটিং করবে। ঠিক আছে, খারাপ লাগতো, ঠিক আছে, নিজের খাই বা না খাই, পরিবারকে দেই না দে, আমরা তাদেরকে প্রোভাইড করতাম টাকা খরচটা তারেকের মাধ্যমে। তো এইভাবে প্রত্যেকটা টাকা দেওয়ার পরে আমরা একটা জিনিস করতাম কি, যে এখান থেকে কালেকশন করতাম আমাদের সহযোদ্ধার কাছ থেকে বা আমরা নিজের পকেট থেকে দিতাম। আমরা একটা জিনিস চাইতাম যে আমাদেরকে এটা জব দিতে করো, টাকাটা কোথায় ব্যয় করছো সেটা আমাদেরকে জানাও। আমরা আমাদের নেতা কর্মীদেরকে বা সংগঠনের যারা তাদেরকে আমাদেরকে জব দিয়ে করতে হয়। তো এই করতে বলার পরে তারা দিচ্ছি করতে করতে কয়েক বছর গেল, তারা দেয় না, তারা কোনো রকম হিসাব দেয় না। এই যে নূরের ঘরে যে এসিটা আছে, এটা হচ্ছে আমাদের টাকা কিনা। এর ঘরের যে ফার্নিচার গুলো, এগুলো হচ্ছে প্রবাসীর টাকা কিনা। ওরা যদি চ্যালেঞ্জ করে, আমরা চ্যালেঞ্জ করতে পারি। একসময় প্রবাসী অধিকার পরিষদের এসব নেতাদের কাঁধে ভর করে মাঝে মধ্যেই টাকা আনতে বিদেশ সফর করতেন নুরুল হক নুরু। যদিও ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরুর নতুন চরিত্র দেখে কপালে চোখ উঠে যায় প্রবাসীদের। যে নুরু একসময় ইঞ্জিনিয়ার এনামুল হকের টাকায় বিদেশ সফর করতেন, হঠাৎ করে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরু তাকে ফোন করে বলেন টাকা পয়সা কোনো সমস্যা নয়, 5 স্টার হোটেলে তার বুকিং চাই। হ্যাঁ নেওয়াল ভাই, টিকিট তো কাটছেন, ওই টিকিট তো হয়েছে, এখন হোটেলের বুক দেওয়া লাগবে, বিশেষ করে তো 5 স্টার দেখেন। হ্যাঁ, খরচের সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনাদের টেনশন করতে হবে না, আমি নিজেও খরচ আমারটাও আমি বহন করতে পারবো। সে আমাকে একটা মেসেজ করলো, বললো যে দুবাইতে একটা 5 স্টার হোটেল লাগবে। আমি শক হইলাম যে 5 স্টার হোটেল তাকে লাগবে কেন।
আর তার মতো এই লোকে 5 স্টার হোটেল কেন লাগবে। সে আবার এটাও বললো যে 5 স্টার হোটেল রেডি করেন, যদি টাকা পয়সা লাগে তো আমি কিছু দেবো, আমি টাকা পয়সা দেবো, সমস্যা টাকা পয়সা চিন্তা করেন না। আমি সারপ্রাইজ দিলাম যে 3 দিন আগেও তাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা চালাইলাম, সে বলে এত কথা এই টাকা লাগবে। তখন আমার কাছে ডাউট হলো যে যারা যে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক কিছুদিন আগে টাকা দিয়েছেন, কিছু কথা উঠছিল, তো এগুলো আমরা গুরুত্ব দিই না। পরে দেখলাম যে আসলে সত্য। দেশের বাইরে যাদেরকে প্রবাসী অধিকার পরিষদের নেতা বানিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন, তাদের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। বিদেশে উচ্চ বেতনের চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী সালাউদ্দিন। কিশোর আন্দোলনের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়ার ফলে আমাকে আবার চলে আসতে হয় বাংলাদেশে জেল খেটে এবং খালি হাতে একা পড়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে। বর্তমানে 2 বছর যাবত আমি বাংলাদেশে মানবতার জীবনযাপন করছি এবং বেকারত্ব অবস্থায় বাংলাদেশে অবস্থান করছি। সালাউদ্দিনের মতো অনেকে নিজেদের সোনালী ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছেন, যাদের সকলকেই নুরু ছুঁড়ে ফেলেছেন। তারা আমাদের লাগেজগুলোকে রক্ষণাবেক্ষণ করবে এবং আমাদের যথাযথ সম্মান আমরা এয়ারপোর্টে পাবো, এই ধরনের আশা আকাঙ্ক্ষা দিয়েছে। আমাদের একটা শক্তিশালী রেমিটেন্স খাত পাবো, রেমিটেন্স প্রবাহ আমরা বৃদ্ধি করতে পারবো, দেশ দ্রুত উন্নয়নের শিখরে চলে যাবে। কিন্তু এগুলোর একটা ধারে কাছে তারা নাই, বরং তাদের এখন বর্তমানে মন্ত্রী হওয়ার পরে তাদের দলের লোকজনকে দিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাথে গ্রুপ অনুযায়ী গ্রুপিং করে গ্রুপ ভাগ করে তারা এখন তাদের কাছ থেকে মনে করেন আপনার মানে কমিশন খাচ্ছে। তারা নিজেদের পেট নীতিতে ব্যস্ত। এই 53 বছর যেভাবে সরকার চলেছে সেই সেম ভাবে কোনো পরিবর্তনের আভাস নাই। আমাদেরকে একটা টুপি পরিয়েছিলা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই 53 দেশের প্রবাসী থেকে এই বিপিন নুরুল হক। নুরুল হক আসলে বিকাশের টাকার লোভে প্রবাসীদেরকে ব্যবহার করেছেন। সেই লোভ থেকে আর কখনোই বের হতে পারেনি নুরু এবং রাশেদ গং। দুঃখের বিষয় যে আমরা যে উদ্দেশ্যে সংগঠন তৈরি করেছিলাম, সংগঠন কিছুদিনের মধ্যেই প্রমাণ করে এবং সংগঠনের নেতৃত্বে যারা ছিল তারা প্রমাণ করে যে এই সংগঠন আসলে তথাকথিত রাজনৈতিক ধারারই সংগঠন, যে আপনার আপোষ ভিত্তিক রাজনৈতিক ধারার সংগঠন। আমরা যেটা আদর্শ ভিত্তিক যে রাজনীতির যে প্ল্যানিং পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম, সেই পরিকল্পনাটি ব্যাহত করে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে যারা ছিল তারা। তাদের মধ্যে সততার ল্যাকিং ছিল, খুবই অভাব ছিল, আমরা যেটা পরিলক্ষিত করি তাদের মধ্যে। এর প্রমাণ হিসেবে যদি বলি যে আপনার তারা প্রবাসীদেরকে টাকা কামানোর একটা উৎস হিসেবে ব্যবহার করেছে মাত্র। প্রবাসীদেরকে তারা সঠিকভাবে সম্মান দিতে ব্যর্থ হয়েছে এবং সততা দেখাতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা তাদের থেকে দূরত্ব তৈরি হয়ে যায়। প্রবাসীদেরকে বোকা বানিয়ে আনা এসব টাকার ভাগাভাগি নিয়ে মাঝে মধ্যে নিজেদের মধ্যেও দ্বন্দ্বে জড়িয়েছেন প্রতারক চক্র। বাংলাদেশের এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে নানক আশিকুর আমাদের সহযোগিতা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূরের হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু শয্যায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন আসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। বিকাশের ব্যবসায় সবচেয়ে বেশি খেতে গিয়েছিল তারেক রহমান, যে কারণে প্রবাসীরা তার প্রতারণার বিষয়টি বুঝতে খুব সময় নেয়নি। যদিও প্রবাসীদের সাথে ঠান্ডা মাথায় খেলতে থাকে নুরু এবং রাশেদ, শেষ পর্যন্ত তারাও তারেকের মতো প্রবাসীদের সাথে প্রতারণা করে। প্রবাসীদের সামনে নুরুর আসল চেহারা বেরিয়ে আসে ভিপি নির্বাচিত হবার পর। পাতানো নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর প্রবাসীরা প্রথম বুঝতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে নুরুর দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত স্বার্থের। নুরু আসলে আগেও আওয়ামী লীগ ছিল, এখনো আওয়ামী লীগই আছে। আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বিষয়টি খুবই পরিষ্কার। ওই সময় প্রেক্ষাপটে নুরুকে ভিপি নির্বাচিত না করলে সরকারকে কারো কিছু করার ছিল না। সরকার চাইলে 14 এবং 18 নির্বাচনের মতো যে কাউকে ভিপি নির্বাচিত করতে পারত, কিন্তু নুরুর আসল পরিচয় জানার পর শেখ হাসিনা কোনো বিতর্কে না গিয়ে বরং নুরুকে ভিপি নির্বাচিত করে। অথচ ওই নির্বাচনে নুরু ছাড়া তার পরিষদের একজনকেও নির্বাচিত করা হয়নি, কিন্তু নুরুর তাতে কোনো আক্ষেপ ছিল না। আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে সালাম করাটা, কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি,
সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আমি একটু আপনাকে সালাম করতে চাই। গণভবনে নুরুর সাথে তার সহকর্মীরা যারা ওই দিন গণভবনে সাক্ষাতের জন্য গিয়েছিলেন তাদের সকলকে বাসে নিয়ে গেলেও নুরুকে নিয়ে যাওয়া হয় আলাদা একটি গাড়িতে। সেই গাড়িতেই নুরুকে বোঝানো হয় কোটা সংস্কার আন্দোলনের নেতাদের চিন্তা বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে মিশতে হবে, যে কারণে গণভবন থেকে ফেরার পরপরই নুরুর সহযোদ্ধারা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিল। তিনি গতকাল যে বক্তব্যটা দিয়েছেন তার ইতিপূর্বে বক্তব্য প্রদান এবং গতকাল গণভবনের বক্তব্য সেটির সঙ্গে ওই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গিয়েছে। নুরু জন্মগতভাবে আওয়ামী লীগ, তার পুরাতন ফেসবুক পেজটিতে তার আওয়ামী প্রীতির প্রমাণ এখনও বিদ্যমান। সূত্র জানায় নুরুর প্রথম ফেসবুক পেজটিতে নিয়ন্ত্রণ হারানোর কারণে 2018 সালের আগের করা পোস্টগুলো সে ডিলিট করতে পারছে না। ওই পেজের পোস্টগুলোতে নুরুর ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠতার পরিষ্কার প্রমাণ রয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের বিচারের দাবি করছি। ভিপি নির্বাচনে বিজয়ী হবার পর জাহাঙ্গীর কবির নানকের মধ্যস্থতায় নুরুর সাথে ছাত্রলীগের সেই দ্বন্দ্ব মিটে যায়। ওই দিনের পর থেকে নানকের বাসায় নিয়মিত যাতায়াত শুরু করে নুরু, আর নুরুর সাথে দূরত্ব শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের সহযোদ্ধাদের। এরপর প্রবাসীরা ধীরে ধীরে নুরুর ব্যাপারে সাবধান হতে থাকেন। নিজেদের মধ্যকার মেসেঞ্জার গ্রুপগুলোতে নুরুর জাহাঙ্গীর কবির নানকের সাথে ঘনিষ্ঠতার বিষয়টি জানাজানি হলে শুরু হয় গণহারে দলত্যাগ। এরপরেও যারা দলের ভেতরে থেকে নুরুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের কাউকে দল থেকে বহিষ্কার, আবার কাউকে আওয়ামী লীগের সহায়তায় পাঠানো হয়েছে জেলে। হাসানুল মামুনের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল। তো ওই মিটিং এ উনি উনি বলতেছে যে নূর নিজে গিয়ে টাকা আনছে জাহাঙ্গীর কবির নানকের বাসা থেকে আন্দোলনের সময়, কিন্তু এদের না আছে মান সম্মান, এদেরকে জুতা দেওয়া বাইরে এলেও কোনো কিছু হবে না। হাসিনার সাথে গণভবনে সাক্ষাতের পর রক্ত গরম করা বক্তব্য দিলেও নুরুর উপর আর কোনো হামলা হয়নি। এমনকি আওয়ামী লীগের সাথে মিলেমিশে শুরু হয় তদবির বাণিজ্য। বিএনপি জামাতের লোকজন যখন ঘরে ঘুমাতে পারত না, তখন নুরু আওয়ামী লীগ নেতাদের নারী সাপ্লাই দেয়া রেনু বেগম নামে এক নারীর সাথে মিলে সরকারি টেন্ডার ভাগাভাগির কাজ করেছেন। ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে 13 কোটি টাকার। এখন ওই কাজটা আমার এক আন্টিরই ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে যদি আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়। এরপরে ওই সময় হাসিনা সরকার নুরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ আওয়ামী লীগ জানত নুরু তাদেরই লোক। ভিপি হবার পর সরকার বিরোধী আর কোনো চূড়ান্ত আন্দোলনে নুরু যুক্ত হয়নি। মোদি বিরোধী আন্দোলন থেকে জুলাই আন্দোলন পর্যন্ত নুরুর ভূমিকা ছিল রহস্যজনক। এই যে মোদি বিরোধী আন্দোলন, নূরে মোদি বিরোধী আন্দোলন ফালায়াতে হচ্ছে বাটপার চলে আসছে উমরা করার জন্য। তো ওই দিন তো আমাদের ওরে যখন হচ্ছে আন্দোলন চলা অবস্থায় সে দেশ সাইডে দিছে, তো ওরে কিন্তু আমরা নজরদারিতে রাখছিলাম। আমাদের প্রবাসী সংগঠনের যারা হচ্ছে সিরিয়াসলি হচ্ছে হাসিনার পতনের আকাঙ্ক্ষা করতাম, আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু নূর হচ্ছে দয়া খাইছিল। আপনার নূরে কিন্তু মুসাদের সাথে এটা একটা মিটিং করছে, আর একটা মিটিং হচ্ছিল রয়ের সাথে একটা মিটিং হয়েছিল। আপনারা যদি করেন দুবাইয়ে একটা সম্ভবত একটা সাগরে ঘুরতে গিয়া একটা বোর্ডের ভিতরে ওরা রয়ের ভারতের কিছু এজেন্টের সাথে মিটিং করছে। আওয়ামী লীগের সাথে নুরুর সেই মাখামাখি এখনো চলছে। সূত্র জানিয়েছে জাহাঙ্গীর কবির নানকের সাথে নুরুর এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে। নানকের একসময় নারী সাপ্লাইকারী তহিদ আফ্রিদিকে ছাড়ানোর নির্দেশনা নুরুকে নানকই দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী তহিদ আফ্রিদিকে শেষ পর্যন্ত জেল মুক্ত করেছে নুরু। জাহাঙ্গীর কবির নানকের সাথে চলা চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী এখন প্রকাশ্যে নুরুর ছত্রছায়া থেকে আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে। এই ব্যক্তির নাম সুলাইমান সোহেল, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির একজন প্রভাবশালী নেতা, যিনি 2024 সালে ঢাকা 13 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জুলাই আন্দোলনের সময় তার বন্ধু তেজগাঁ জোনের ডিসি আজিমকে সাথে নিয়ে অত্র অঞ্চলে একচটিয়া তাণ্ডব চালায় সুলাইমান সোহেল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা থাকার পরেও আগের মতোই দাপট নিয়ে এলাকায় চলাফেরা করছেন। এমনকি সে তার বাসা কিংবা ফোন নাম্বার কিছুই পরিবর্তন করেনি, কারণ তাকে রক্ষার দায়িত্ব পালন করছেন নুরুল হক নুরু।